দর্শক, আপনারা দেখছেন গ্রিন টিভি, আর সাথে আছে আমি রানা ইসলাম। আমার প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আমার প্রশ্নোত্তরের আজকের অতিথি সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তার পাশে আমি বসে আছি, আমি কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তার কাছে। কেমন আছেন সাইফুল? আমি আছি, ভালো আছি। সামনে নির্বাচনের ডামাডোল যেমন চলছে, নির্বাচন নিয়ে শঙ্কাও চলছে। শঙ্কা আশঙ্কার মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশ চলছে, এমনটাই সাধারণ মানুষের ধারণা। আপনি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এবং বাম দল বা বাম জোটের একটা বড় নেতা হিসেবে আপনি আসলে শঙ্কা কি দেখছেন নির্বাচন নিয়ে? আপনাকে ধন্যবাদ। গ্রিন টিভির যারা দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। আমাদের আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, যেটা একই সাথে আমাদের গণভোটও হবার কথা, এই নির্বাচন তো আমাদের 17 বছর ধরে নির্বাচনের জন্য প্রতীক্ষা। সেই নির্বাচন সামনে রেখে আমার মনে হয় যে আমরা অনেকগুলো বাধা, অনেকগুলো হার্ডেল অতিক্রম করে এখন মনে হয় যে আমরা নির্বাচনের দিকে ভালোভাবে আমরা এখন যাত্রা করেছি। বলা যেতে পারে আমরা এখন নির্বাচনের ট্র্যাকে আমরা এখন হাঁটছি। কিছু চ্যালেঞ্জ আছে, নির্বাচনের আগের দিন পর্যন্ত এসব চ্যালেঞ্জ থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে পরিস্থিতি, এখনও পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সি পেশাদারি দায়িত্বের মধ্যে এসছে পুরোটা, এটা জোর দিয়ে বলা যাবে না। দ্বিতীয়ত, আমাদের বেসামরিক প্রশাসন বা জনপ্রশাসন, যারা ফিল্ড লেভেলে ইলেকশনের জন্য যারা কাজ করেন, তাদেরও পেশাগত দায়িত্ব, দক্ষতা, যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন আছে। এদেরকে আমরা পুরোপুরি পেশাদারি দায়িত্বের মধ্যে এখনও দেখছি না। তারপরে ধরুন ইতিমধ্যে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর এক ধরনের পাল্টাপাল্টি দেখছি। কিছু জেলায় সংঘাত হয়েছে, সংঘর্ষ হয়েছে, সশস্ত্র মহড়া হয়েছে এবং তো সেখানে গোলাগুলিও সেখানে ছোড়া হয়েছে। এবং আশঙ্কা যে নির্বাচন তফসিল আসলে বা পরের এটা ছড়িয়ে পড়ে কিনা, এরকম একটা উদ্বেগ, আশঙ্কার জায়গা আছে। এর বাইরে আমরা অভ্যুত্থান করে যাদেরকে বিদায় দিয়েছি, একটা ফ্যাসিস্ট রেজিমকে, তাদের নির্বাচন কেন্দ্র করে কোনো সমীকরণ আছে কিনা জানি না। সেটা হয়তো আগামী দিনে আরও বোঝা যাবে। তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক প্রতিযোগিতা কিছুটা যেন মাঠ দখলের, কিছুটা বল প্রয়োগের, জবরদস্তির প্রতিযোগিতায় কিছুটা পর্যবেসিত হচ্ছে। এগুলো হচ্ছে চ্যালেঞ্জের জায়গা। আমি যে বাক্যটা শেষ করি, এই চ্যালেঞ্জগুলো থাকবে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রধান দায়িত্ব সরকার, নির্বাচন কমিশনের, এবং এটির সাথে রাজনৈতিক দল এবং জনগণকে যদি আমরা যুক্ত করতে পারি, আমি মনে করি নানা চ্যালেঞ্জে মোকাবেলা করার পরও যে ট্র্যাকে আমরা এখানে উঠেছি, মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আমি মনে করি একটা পর্যায় পর্যন্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ইতিহাসের সেরা নির্বাচন করতে পারবো কিনা জানি না, কিন্তু মোটামুটি একটা গ্রহণযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, অবাধ, নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আমরা নিশ্চয়ই আশা করব। সেক্ষেত্রে আমি যদি বলি যে আপনি গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, 2024 ফেব্রুয়ারির প্রথমার্ধের যে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের আসলে রোডম্যাপ কী হতে যাচ্ছে? আপনারা কিভাবে এগিয়ে যেতে যাচ্ছেন, বিশেষ করে আগামী 3 মাস? প্রথমত, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা গণতন্ত্র মঞ্চগতভাবে প্রথম দফায় প্রায় 1 মাস আগে আমরা 137 জনের আমরা প্রার্থিতা ঘোষণা করেছি। এরপরে আমাদের এই প্রার্থিতা আরও বাড়বে, এটা 250 বা 300 পর্যন্ত এটা হয়তো উন্নীত হবে। এখন মঞ্চের যে দলগুলো আছেন, আরও কিছু দল আশা করি মঞ্চের সাথে তারা যুক্ত হবেন। তো আমরা মঞ্চ একটা স্বাধীন জায়গা থেকে, যেটা এবারকার অভ্যুত্থানের আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, নেতৃত্বদায়ী একটা ভূমিকা পালন করেছে বিএনপির বাইরে গণতন্ত্র মঞ্চের, মানুষের মন জয় করেছে, শ্রদ্ধা ভালোবাসা অর্জন করেছে এবং মানুষের পক্ষের একটা আপসহীন মঞ্চ, প্রতিনিধিত্বকারী জোট নেতৃত্ব হিসেবে যেটা বড়োভাবে সামনে এসছে, মঞ্চ তার একটা প্রস্তুতি আছে। আর একই সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টিগতভাবে আমরা আমাদের ইতিমধ্যে আমরা আমাদের 21 জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। প্রার্থীতা আরও বাড়বে, আমাদের
দ্বিতীয় দফা বা তৃতীয় দফায় প্রার্থিতা বাড়বে। তো এটা এবং আমরা ঢাকা ৮ যে অঞ্চলে আমরা এখানে আমাদের অফিস যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে এখানে আমাকে ঢাকা ৮-এর জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। একই সাথে ঢাকা 12-রও একটা সম্ভাবনা আছে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য। এখানে 50 বছর বাস্তবে আমার শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, আমি এখানকার ভোটার, বাসা, অফিস সব কিছু আমার এই গোটা অঞ্চলকে কেন্দ্র করে। তো এখানে পার্টির দিক থেকে আমাদের এক রাজনৈতিক প্রস্তুতি, গণসংযোগ, যোগাযোগ, ছোট ছোট সমাবেশ, মিটিং, মিছিল এগুলো অব্যাহত আছে। আর আপনি জানেন যে বিএনপির সাথে আমরা দীর্ঘ বছরের যুগপৎ আন্দোলনে শরীক ছিলেন। জি। তো এখন তো ধরুন রাজপথে যুগপৎ আন্দোলন নাই, কিন্তু নানা প্রশ্নে বিএনপির সাথে আমাদের এক ধরনের আলাপ আলোচনা আছে, কিছুটা বোঝাপড়া আছে। সেই বোঝাপড়াটা নির্বাচনী বোঝাপড়ায় রূপ নেবে কিনা এটা আজকে 8ই ডিসেম্বর এখনো পর্যন্ত পিকচারটা খুব স্পষ্ট না। এখন পর্যন্ত আপনারা আসলে আপনাদের বড় শরিক দলের সাথে সে ধরনের নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা হয়নি বললেই চলে। কথাবার্তা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কিছু কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তবে বিএনপি তারা প্রথম দফা, দ্বিতীয় দফা যেভাবে তারা তাদের প্রার্থিতার নাম ঘোষণা করেছেন, আমাদের আলাপ আলোচনার তেমন কোনো ম্যানিফেস্টেশনে প্রার্থিতার ঘোষণার মধ্য দিয়ে দেখা যায়নি বিএনপির। এবং না বলছি, এবং তারা কিছুটা বলতে পারি একপাক্ষিকভাবেই তারা নির্বাচনের প্রার্থীদের তারা ঘোষণা করেছেন। এমনকি আমার ঢাকা ৮ আসন সহ প্রথম দফা এবং দ্বিতীয় দফা দেখলাম গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ ধারায় যে দলগুলো কাজ করেছেন, পরিচিত নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্ব যারা আছেন, তাদের অনেকগুলো আসনও বিএনপিতে তাদের নিজস্ব প্রার্থী তারা দিয়েছেন। এটা নিয়ে বলতে পারেন বেশ উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে, কিছুটা আস্থা অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। বিএনপি একলা চলনীতি গ্রহণ করছে কিনা, তো এরকম একটা প্রশ্ন ইতিমধ্যে তৈরি হয়েছে। এবং মনস্তাত্ত্বিকভাবে বিএনপির সাথে শরীরদের একটা দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে। এই দূরত্বটা তো আমি দেখছি বাড়ছে ক্রমান্বয়ে, এবং এই দূরত্বটা বাড়তে থাকলে মনস্তাত্ত্বিক দূরত্বটা একটা পর্যায়ে এটা রাজনৈতিক দূরত্ব তৈরি করে কিনা সেটা একটা দুশ্চিন্তার, একটা উদ্বেগের জায়গাটা আছে। কারণ আমরা বিএনপির সঙ্গে আমাদের যে যাত্রাটা, এটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে 31 দফা, যেখানে আমরা বলেছি কেবলমাত্র সরকার পরিবর্তন না, গোটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থার আমরা একটা পরিবর্তন চেয়েছি, তার ভিত্তিতে 31 দফা হয়েছে গোটা জার্নিটা। ফলে আমরা রাষ্ট্র, সরকার, সংবিধানের এই উত্তরণ, এই ডেমোক্রেটিক রিফর্মের এজেন্ডাটা কমপ্লিট হওয়া পর্যন্ত মনে করি যে এই ঐক্যটা চোখের মনির মতন করে এটাকে ধরে রাখা দরকার। এখন বিএনপি যদি সেখান থেকে তারা যদি সরে আসে, অথবা তাদের যদি কোনো মেজর কোনো ডিপার্চার হয়, সেটা বিএনপির একক অবস্থান হতে পারে, তবে এটা বিএনপির পূর্বাপর অবস্থানের সাথে এটা সঙ্গতিপূর্ণ। আমরা যদি বলি যে জুলাই বিপ্লবের পরের যে সময়টা আপনারা পার করছেন, সেই সময়ের মধ্যে কি আপনাদের শরিক দলগুলোর মধ্যে এই আলোচনা সমালোচনায় আসে নাই যে আগামী নির্বাচনে আসলে আপনারা যুগপৎ থাকতে চান কিনা, যে একসাথে যে আন্দোলন করেছেন দীর্ঘ সময়, সেই জায়গায় থাকতে চান কিনা, এবং তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন না বলেই কি আপনাদের এক ধরনের আশঙ্কা? এটা তো মানে আপনি যেহেতু মিডিয়ার মানুষ, আপনারা ভালোভাবে জানেন বিএনপি তো গত 3.5 বছর বারবার করে বলে আসছেন তারা একসঙ্গে সরকার গঠন করবেন, তারা ইলেকশন করবেন, একসঙ্গে পথ চলবেন। তো বিশেষ করে অভ্যুত্থানের পরে যত দিন যাচ্ছে, সেখান থেকে বিএনপির ভাবনার কোনো পরিবর্তন হচ্ছে এরকম একটা ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে বিএনপির একলা চলো নীতির যে এক ধরনের ডেমনস্ট্রেশন দেখা যাচ্ছে প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে। ফলে বিএনপি তার আগের অবস্থানে আছে কিনা, বিএনপি তার অবস্থান থেকে কিছুটা পরিবর্তন করছে কিনা, শরিক দলগুলোর মধ্যে এরকম একটা সন্দেহ, অবিশ্বাস ইতিমধ্যে তারপরে তৈরি হয়েছে। আর বিএনপি তো কথাই ছিল, তারা তো ধরুন সরকারের আগে তো হলো ইলেকশনের প্রশ্ন। আপনি সরকার গঠন করবেন, তার আগে তো দেশে ইলেকশন হবে, পার্লামেন্ট গঠন হবে, সেই পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পার্লামেন্ট কাজ করবে, পরবর্তী 6 মাস বা 8 মাস কাজ করবে। পুরো যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এখানে তো গণতন্ত্র মঞ্চ বলি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলি, বা আমার যুগপথের শরিক, তাদের তো একটা অসাধারণ ভূমিকা। তো এই ভূমিকাগুলো তো
এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য খুব জরুরি। এবং বিএনপি যদি এখন ইউনিল্যাটারালি সেখান থেকে তারা যদি উইথড্র করে যেতে চান, সেটা তাদের দায়িত্ব। তো সেটা আমি ভালো জানি না, তারা নিশ্চয়ই বিএনপি নেতারা এটা ভালো উত্তর দেবেন। তবে আমি এখনও মনে করি যে সম্ভবত বেসিক দিক থেকে বিএনপি তার অবস্থানটা এখনও পরিবর্তন করেননি। বেশিরভাগ আসনেই বিএনপি প্রার্থীতে ঘোষণা করেছে। আপনার কথার মধ্যেই উঠে এলো যে যেখানে আপনাদের শরিক দলগুলোর বেশ কিছু ক্যান্ডিডেট সেখানে ছিল। সব মিলিয়ে কি তাহলে মনে হয় যে আসলে একটা পরিবর্তনের সুর বিএনপির নেতৃত্বের মধ্যে রয়েছে? কিছুটা পরিবর্তনের, কিছুটা পুরনো অবস্থানের বদলের, কিছু ডিপার্চার, কিছু ব্যত্যয়, সেটা মোটামুটি লক্ষ্য করা যাচ্ছে। এটাকে মনে হয় হলো ঢাক করার কোনো কারণ নেই। কারণ বিএনপি প্রথম দিকে শুনছিলাম যে 70-80-90টা বিএনপির বাইরে অন্যদের সঙ্গে তারা বোঝাপড়া করবেন। পরে শুনলাম 60টা 50টা কমতে কমতে এখন শুনছি 20-25 নাকি 28টা কি দাঁড়াচ্ছে। তো বাস্তবে কি যত দিন যাচ্ছে শরিকদের জন্য বা যুগপথের গুরুত্বপূর্ণ যারা আন্দোলনের রাজপথে ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে, তো দেখা যায় যে তাদের জন্য সমঝোতার জায়গাটা মনে হয় সংকুচিত হয়ে আসছে। আমাকে আজকে জিজ্ঞেস করলেন দুটো টেলিভিশন থেকে কেন এটা হচ্ছে। তা আমি বলেছি যে এটা এমন হতে পারে বিএনপি যেহেতু ইলেকশন কাছে, ইলেকশনের পরে মনে করছে তারাই এককভাবে বিশাল মার্জিনে জয়লাভ করবেন, হয়তো কিছুটা হয়তো আত্মবিশ্বাসের জায়গাটা আগের তুলনায় হয়তো বা বৃদ্ধি পেয়েছে। এমনও হতে পারে আগের যে শরিকদের সময় বা শরিকদের যাত্রায় যে জরুরত ছিল সবাইকে নেওয়ার পরে, এখন সে জরুরত হয়তো তারা হয়তো কম উপলব্ধি করতে পারেন, প্রয়োজনটা হয়তো বা কম অনুভূত হতে পারে। তো এটা একটা কারণ হতে পারে। এর বাইরে অন্য কোনো কারণ আছে আমি জানি না। কিন্তু যেটা খুবই উদ্বেগের, জামাত ধরুন তার প্রায় অসম্ভবকে সম্ভব করে যেসব ঘরানা মাযহাবের সাথে জামাতের কোনো মিলতাল ছিল না ইন টার্মস অফ আইডিয়া, উপলব্ধি, ইসলাম ধর্ম বা তার চর্চা নিয়ে আছে না বিভিন্ন মাযহাবের মধ্যে যে বিভিন্ন বিরোধ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে, তো তারা যেখানে অভূতপূর্ব ঐক্য তারা গড়ে তুলছে, দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে, এবং সেখানে বিএনপি তার মিত্রের সংখ্যা কমে যাচ্ছে, বন্ধুর সংখ্যা কমে যাচ্ছে। এখন কি বলতে পারছেন যে মিত্র সংখ্যা কমে যাচ্ছে? সেরকম একটা আত্মঘাতী পথে বিএনপি যাচ্ছে কিনা সে প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। বিএনপি যদি আপনার কথা অনুযায়ী আত্মঘাতী সিদ্ধান্ত নেয়, তাহলে আসলে আগামী নির্বাচনের ফলাফলে কি একটা বড় প্রভাব পড়তে পারে বলে মনে হয়? বিশেষ করে আমি একটু পলিটিক্যালি বলি। পলিটিক্যালি কথাটা এরকম, ধরুন আগামী নির্বাচনে তো আমরা তো চাইবো যে বিএনপি ভালো করবেন, জিতবেন, সরকার গঠন করবেন, সেটা বিএনপির সঙ্গে আমাদের বোঝাপড়া হলেও এটা চাইবো। আর শেষ মুহূর্তে বোঝাপড়া যদি ভেঙে যায় বিএনপির আচরণের জন্য, তারপর আমরা চাইবো যে ঠিক আছে আমাদের সঙ্গে বোঝাপড়া হলো না, কিন্তু আমরা তো নিশ্চয়ই নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চাইবো না, নিশ্চয়ই চাইবো যে বিএনপি তারা ভালো করুক। কিন্তু যেটা হলো এই বোঝাপড়া যদি ভেঙে যায়, এর রাজনৈতিক অভিঘাতটা, এর রাজনৈতিক মাসুলটা হবে অনেক বড়। সে মাসুলটা কালকে বোঝা যাবে না। মাসুলটা এরকম যে এরপরে আমি জানি না পার্লামেন্ট কি চেহারা নিয়ে পার্লামেন্ট গঠিত হবে, কারণ পরিবর্তনের আমি যে বাতাস দেখছি তাতে কি দাঁড়াবে আপনি বলতে পারেন না। আরেকটা মনে হতে পারে যে বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাসের আওয়ামী লীগ যেহেতু মাঠে তার প্রধান চিরায়ত প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য মনে করতে পারেন যে তার সাথে এই টিমে খেলার মতন আর কোনো দল নাই, আর কোনো টিম নাই। ফলে এখন বি টিমের দলগুলো এখন এই টিমে খেলার চেষ্টা করছে, যারা হয়তো ইলেকশনে তেমন কোনো ভালো করবে না, সহজেই তাদেরকে হারিয়ে দেওয়া সম্ভব। এরকম একটা অতিরিক্ত আত্মবিশ্বাসও কাজ করে থাকতে পারে, যেটা বললাম পরবর্তী যাত্রাতে। কারণ এটা অভূতপূর্ব চ্যালেঞ্জ, অনেকগুলো গোটা একটা রিফর্মের একটা এজেন্ডা আছে যেটা খুব ডেলিকেট, অনেক ডিটেলসের কাজ। সেকেন্ডলি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর, সোশ্যাল সেক্টর, অসংখ্য জায়গাটা এত অভূতপূর্ব চ্যালেঞ্জ নিয়ে পরবর্তী গভর্নমেন্টকে কাজ করতে হবে। আবার একই সাথে প্রবল একটা বিরোধী পক্ষ আছে ইন টার্মস অফ ইডিওলজি, পলিটিক্স, থিঙ্কিং, কালচার, আইডিয়া,
যারা ডিফারেন্ট, যারা ডেমোক্রেটিক এজেন্ডার বাইরে, যাদের হিডেন ডিফারেন্ট এজেন্ডা নিয়ে যারা কাজ করছেন, এবং এখানকে যদি ব্যত্যয় ঘটে এখনকার, তাহলে সেই মাসুলটা পরবর্তীকালে খুব বাজেভাবে হয়তো বা পে করতে হবে আর কি। এইটার গভীর উপলব্ধি বিএনপি লিডারশিপে আছে, এরকম লক্ষণ আগে বুঝতাম, কিন্তু আজকাল মনে হচ্ছে একটু কম আর কি। একটা বিষয় চলে আসে, আপনি যে রাজনৈতিক প্রজ্ঞার কথা বলছিলেন, যে রাজনৈতিক আগামী দিনের রাজনীতির কথা বলছিলেন, সারা দেশের মানুষের, বিশেষ করে জুলাই বিপ্লবে যখন সাধারণ মানুষের সম্পৃক্ততা তৈরি হয়, সাধারণ মানুষের মধ্যে একটা ধরনের পরিবর্তনের সুর ছিল, এবং বহুল চর্চিত শব্দ এখন সংস্কার। সেই সংস্কার কি আদেও দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাজনৈতিক চিন্তার মধ্যে, রাজনৈতিক যে পথ চলে তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন? না, আমি প্রথমত আপনাদের জানেন যে আমরা তো রিফর্মের এজেন্ডা প্লেস করেছি 5ই জানুয়ারি, পরে না, তারও আরও 1.5 বছর আগে। তার মানে এটা মানে যারা 5ই জানুয়ারির পরে রাতারাতি যারা রিফর্ম এজেন্ডা নিয়ে সামনে এসছেন, আমরা বহু আগে থেকে, বিপ্লব ওয়ার্কার্স পার্টি 10 বছর আগে, কেউ 5 বছর আগে, আমরা যুগপৎ ধারায় অভ্যুত্থানের 1.5 বছর। আপনারা সবসময় একটা পরিবর্তন চেয়েছেন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে। এখন হ্যাঁ, ধরুন আমরা জাতীয় ঐকমত্য কমিশনে, যেখানে আমি অ্যাক্টিভলি আমরা অংশ নিয়েছি, 7-8 মাস আমরা অনুশীলন করলাম। আমরা জুলাই সনদের অন্যতম সিগনেটরি, জুলাই সনদ স্বাক্ষর করেছি জায়গাটা, এবং আপনারা হাবরের পক্ষে। জি, এবং উপরশা কিছু রিফর্ম হয়েছে, উপর আমরা কিছু জায়গায় আমরা স্বাক্ষর করেছি। আমি মনে করি যে কিছু সংস্কার ইতিমধ্যে কার্যকর হয়েছে, যেগুলো কনস্টিটিউশনের বাইরে, আর বাকি যেগুলো সংবিধানের সাথে যুক্ত, তার জন্য ইলেকশন লাগবে, পার্লামেন্ট লাগবে, মানুষের পপুলার ম্যান্ডেট লাগবে। আমি মনে করি উপরশা কিছু সংস্কার হয়তো হবে, সেটা তো আমাদের কমন কমিটমেন্ট আছে, বিএনপিরও কিছু পজিটিভ কমিটমেন্ট আছে, কিছু রিফর্ম হবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই, টোটাল রিফর্মের এজেন্ডার মধ্যে এই রাষ্ট্রের প্রধান যে ব্যাধি, প্রধান যে অসুখ, পুরোটা একটা দুর্বৃত্ত অর্থনীতি এবং দুর্বৃত্ত রাজনীতি। দুর্বৃত্ত অর্থনীতির সাথে দুর্বৃত্ত রাজনীতির একটা আনহোলি একটা নেক্সাস এখন কিন্তু তারপরে গড়ে উঠেছে। গোটা রিফর্মের মধ্যে এগুলো বন্ধ করার কোনো আলোচনাই নেই, এটা নিয়ে কোনো কমিশন নেই। বৈষম্য বিলোপের কোনো কমিশন নাই এখানে, এই যে দারিদ্র্য কমানোর জন্য এখানে কোনো কমিশন নাই। বোঝার জন্য বলেছি, গুরুত্বপূর্ণ ইকোনমিক প্রশ্নে, সোশ্যাল প্রশ্নে, শিল্প, কৃষি, বাণিজ্য, শিক্ষা, যেগুলো আমাদের উন্নয়নের জন্য, স্বাস্থ্য, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেসব ব্যাপারে কিন্তু কমিশন কোনো অ্যাড্রেসই করেনি। কিছু কমিশন হয়েছে, সেটা এখন কাগজে কলমের মধ্যে আছে, এগুলো কোনো আলোর মুখ দেখেনি। কথাটা কেন বলছি, আপনি রিফর্ম করবেন কিছুটা, আপনি উপরিকাঠামোতে, মানে যেটাকে বলি সুপার স্ট্রাকচার, সেখানে কিছু রিফর্ম হয়তো হবে, কিন্তু বেজে ভিত্তিমূলে গোটা যদি দুর্বৃত্ত লুটের অর্থনীতি এবং যার সঙ্গে এক শ্রেণীর রাজনীতিকদের একটা অশুভ আঁতাত, এবং গত 15 মাসে এই আঁতাতের নতুন নতুন চেহারা আমরা দেখছি, আমি নাম বলতে চাই না, এবং সেই জায়গাতে বলছি, সেখানে যদি আপনি কোনো রিফর্ম করতে না পারেন, কেবল উপরশা কিছু রিফর্ম করে বাংলাদেশ খুব বেশি এগোতে পারে, তখন আবার নতুন এই যে পুরো বৈষম্য, পুরো অসাম্যের বিরুদ্ধে নতুন একটা গণ অভ্যুত্থান আবার কিন্তু প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। আমি সেখানে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে আপনারা দলীয়ভাবে, তারপরে গণতন্ত্র মঞ্চ, বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য যারা দলে এবার নির্বাচনে অংশ নিতে পারবেন, তারা যে নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নির্বাচনী রোডম্যাপ তৈরি করছেন, পাশাপাশি নির্বাচনী যারা ক্যান্ডিডেট দিচ্ছেন, সেটার মধ্যে কি এই যে পরিবর্তনের যে ধারাটা তৈরি হওয়ার কথা ছিল, বিশেষ করে অর্থনৈতিক মুক্তি এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সেটা দেখতে পাচ্ছেন কতটা? এটা আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমি দলগুলোর নমিনেশনের যে তালিকা, যেটুকু আমি চিনি, হয়তো সবাইকে ব্যক্তিগতভাবে চেনার সুযোগ হয়নি, কিন্তু যাদেরকে আমি চিনি, হ্যাঁ, কিছু ভালো ভালো মনোনয়ন হয়েছে। আমি বলবো বড় অংশে ভালো মনোনয়ন হয়েছে বিভিন্ন দলের দিক থেকে। আবার একই সাথে যারা কোনোভাবেই মনোনয়নের বিবেচনার মধ্যে আসার যোগ্য নন, যাদের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, দখলবাজি, কালো টাকা, মাস্তানি, সন্ত্রাসী, গুন্ডামি, যাদের সাথে এদের নামগুলো যুক্ত, এরকমও বেশ কিছু প্রার্থীদেরকে আমরা নির্বাচনী মাঠে দেখছি। বিভিন্ন দলের তাদের প্রাথমিক তালিকাতে এরকম অনেকের নাম দেখা যাচ্ছে। তার মানে যেটা বলছিলেন,
এত বড় জাগরণ, এত বড় গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান বাংলাদেশ তো পুরনো যুগে আর ফিরবে না। তাহলে এখানে আপনি লড়াইয়ের মানুষগুলো, সংগ্রামী মানুষগুলো, যাদের বড় ধরনের কোনো এই ধরনের কোনো ট্যাগ নাই, সামাজিক অনাচারের, দুর্বৃত্তায়নের, লুণ্ঠনের, জবরদস্তির, জবরদখলের, কেমন? তাহলে সেই মানুষগুলো অ্যাপারেন্টলি তাদের হয়তো টাকার জোর কম থাকতে পারে, তাদের হয়তো মাফিয়া শক্তি কম থাকতে পারে, কিন্তু তারা খুব বেশি মূল্যায়িত হয়েছেন এরকম দেখা যাচ্ছে না। আমি নাম উল্লেখ করতে চাই না, এরকম অসংখ্য প্রার্থী আছেন গত 16 বছরে যাদেরকে আমরা লড়াইয়ে দেখেছি। এবার দরকার ছিল সবারই, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি বা যুগপদ্ধারা সবারই, যে 16 বছর লড়াইয়ের যে মুখগুলো সামনে এসছে, যারা জানবাজি করে লড়াই করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, এরকম একটা সংগ্রামী মানুষের প্রতিনিধিত্ব আগামী পার্লামেন্টে থাকবে। সেখানে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না। তার মানে এত বড় পরিবর্তন, তার মানে যারা অভ্যুত্থানটাকে যারা দেহে এবং মনে যারা ধারণ করেন, যারা শারীরিক ভাষায় যারা ধারণ করেন, আমার নতুন পরিবর্তন চাই, আমরা দিন বদল করতে চাই, পুরনো ফ্যাসিবাদের জমানায় ফিরব না, এবং পুরনোভাবে রাজনীতিকে যারা ব্যবসা মনে করেন আর নির্বাচনকে যারা একটা বিনিয়োগ, একটা ব্যবসা মনে করেন, সেই জায়গা থেকে রাজনীতিটা কলুষমুক্ত হবে এবং সত্যি সত্যি নির্বাচন এটা ল মেকিংয়ের ব্যাপার, তারা আইন প্রণেতার ভূমিকা পালন করবেন দেশের কল্যাণের জন্য। সে ধরনের দক্ষ, প্রজ্ঞাবান, অভিজ্ঞ এবং দেশপ্রেমিক মানুষ, সেই জায়গাটা নিশ্চয় আসবে। দুর্ভাগ্যজনকভাবে অধিকাংশ দল এই এত বড় অভ্যর্থন খুব বড় কোনো শিক্ষা নিয়েছেন বলে ঠিক দেখা যাচ্ছে না। এটা আমার মন খারাপটা, কিন্তু এটা একটা বড় কারণ। মানে এই পরিবর্তনটা তাদের ভেতরে, তাদের যেটা গণতন্ত্রায়ন চিন্তার দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে, সেটা আমি কিন্তু খুব বেশি পরিবর্তন আমি কিন্তু দেখছি।